আসসালামু আলাইকুম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 8 থেকে শুরু করতেছি। এখানে আমাদেরকে বলছে আউট অফ 30,000 টিকেটস অফ দ্য ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা, 1/4 were sold at টাকা 300, 1/3 were sold at টাকা 250 and rest were sold at টাকা 125. How many tickets were sold at 125? অর্থাৎ এখানে আমাদের বলছে যে একটা টুর্নামেন্টে টোটাল 30,000 টিকিট বিক্রি হয়, যার মাঝে 1/4 বিক্রি হয় হচ্ছে 300 টাকায়, 1/3 বিক্রি হয় হচ্ছে 250 টাকায়, বাকি অংশ হচ্ছে যে 125 টাকায় বিক্রি হয়। তাহলে 125 টাকায় কতটা টিকিট বিক্রি হয়? তাহলে টোটাল 30,000 টিকিটের মধ্যে তিনটে ক্যাটাগরিতে বিক্রি হয়। 30,000-এর মধ্যে তিনটা ক্যাটাগরি হলো, কিছু হচ্ছে 300 টাকায়, কিছু হচ্ছে 250 টাকায়, বাকিটা হচ্ছে 125 টাকায়। এবং 300 টাকায় কতটুকু বিক্রি হয়, 250 টাকায় কতটুকু বিক্রি হয়, সেটা হচ্ছে অংশ বলে দেয়া আছে, পরিমাণ বলা নাই। বাট যেহেতু টোটালটা বলা আছে, আমরা সেখান থেকে পরিমাণটাও বের করতে পারবো। তাহলে প্রথম হচ্ছে আমার 300 টাকায় কতটুকু বিক্রি হয় সেটা আমি বের করি। যে টাকা 300 যদি আমি বলি, 300 টাকায় বিক্রি হচ্ছে 30,000 টিকিটের, 30,000 30,000 ইন্টু 1/4, 1/4। আহ 30,000 টাকায় বিক্রি হয় হচ্ছে, সরি, এখানে আমাদের বিক্রি হচ্ছে 300 টাকায় বিক্রি হয়, 30,000-এর 1/4। এটা কাটাকাটি করলে আমি কত পাই? আহ 4×7 = 28, 2 থেকে 4×5 = 20, আর 2টা শূন্য, মানে হচ্ছে 7,500। এতটা টিকিট হচ্ছে আমার 300 টাকায় বিক্রি হয়। আর 250 টাকায় কয়টা বিক্রি হয়? 250 টাকায় যদি আমি হিসাব করি, সেটা হচ্ছে টোটাল 30,000 টিকিটের 1/3 বা 1/3। 1/3 কত হবে? এটা বোঝাই যাচ্ছে যে 10,000। এই 10,000 টিকিট হচ্ছে 250 টাকায় বিক্রি হয়। তাহলে বাকিটা হচ্ছে আমাদের 125 টাকায় বিক্রি হয়। তাহলে বাকিটা, এই দুইটা যদি আমি যোগফল করি, এই দুইটার যোগফল কত আসে? 7,500। আর 10,000 হচ্ছে 17,500। এতটা টিকিট হচ্ছে আমাদের ওই দুই ক্যাটাগরিতে বিক্রি হয়। তাহলে বাকি যেটা আছে সেটাই হচ্ছে আমাদের 125 টাকায় বিক্রি হয়। তাহলে 30,000 থেকে যদি আমরা টোটাল আমাদের 30,000 থেকে যদি আমি মাইনাস করি আমার 17,500, তাহলে কত থাকে? আলটিমেটলি থাকবে শূন্য শূন্য, এখানে 10 থেকে 5 গেলে 5, 3, সরি, 10 থেকে 5 গেলে 5, হাতে আছে 1, 8। 10 থেকে 8 গেলে 8 থেকে 2, 3 থেকে 1 গেলে, 10 থেকে 8 গেলে 8 থেকে 2, হাতে আছে 1। এই 3 থেকে 2 গেলে হচ্ছে 1, মানে হচ্ছে 12,500। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরের কোশ্চেনে যদি যাই, এখানে আমাদের বলছে আফটার পারচেজিং এ স্কোয়ার আফটার পারচেজিং এ স্কোয়ার sheet of plywood of area 169 square feet, I found that I must cut off 2 feet from one side to fit a wall. What is the area in square feet of the wall? অর্থাৎ আমাদের এখানে বলছে যে একটা প্লাইউড কিনা হয়েছে, স্কোয়ার শেপের একটা প্লাইউড কেনা হয়েছে, যেটার এরিয়া হচ্ছে বা ক্ষেত্রফল হচ্ছে 169 স্কোয়ার ফিট। 169 স্কোয়ার ফিট হচ্ছে ওই প্লাইউডের ক্ষেত্রফল। এখন এটা যদি আমি একটা ওয়ালে ফিট করতে যাই, সেখানে দেখা গেল যে আমার 2 ফিট হচ্ছে কাটা লাগছে যে কোনো একটা সাইড থেকে, তাহলে আমার ওয়ালের ক্ষেত্রফলটা কত? তাহলে আমি, এটাও একদম ইজি একটা কোশ্চেন, একটু বুঝতে পারলেই হলো। যে আমি সাপোজ প্রথমে প্লাইউডটা ধরে নিই। প্লাইউড হচ্ছে এরকম একটা স্কোয়ার শেপের প্লাইউড, যেটার হচ্ছে এরিয়া হচ্ছে 169, টোটাল এরিয়াটা হচ্ছে 169। এখন এটার এক পাশ থেকে, আচ্ছা, 169 যদি হয় এরিয়া, 169 যদি হয় তার এরিয়া, তাহলে প্রত্যেকটা সাইডে আসলে কত, দৈর্ঘ্য কতটুকু, বা এটা যদি আমি একটা স্কোয়ার চিন্তা করি, তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কতটুকু, সেটা কিভাবে বের করবো? 169কে রুট করলে হচ্ছে আমি 13 পাই। কারণ 13কে স্কোয়ার করার কারণেই তো 169 হয়েছে। সো এটা হচ্ছে যে আমার প্রত্যেক বাহু বা প্রত্যেক সাইডে হচ্ছে 13 ফিট করে আছে। এই প্লাইউডের প্রত্যেক সাইডে হচ্ছে 13 ফিট করে আছে। এই পাশে 13 ফিট, ওই পাশে 13 ফিট, এবার প্রত্যেক সাইডে আসে 13 ফিট। এখন আমার কি করা লাগলো? আমার হচ্ছে ওয়ালে ফিট করতে হলে কি করতে হবে? ওয়ালে ফিট করতে হলে ওয়ালে সমান মাপে কাটতে হবে। দেখা গেল আমি যে কোনো এক সাইড থেকে 2 ফিট কাটা লাগছে। ধরলাম এ সাইড থেকে আমি 2 ফিট কেটে ফেললাম। এই বরাবর হচ্ছে, এইটুক হচ্ছে আমার 2 ফিট, এইটুক হচ্ছে আমি কেটে ফেললাম। তার মানে এটা হচ্ছে কেটে ফেললাম। তাহলে বাকিটা হচ্ছে আমি ওয়ালে ফিট করলাম। তার মানে অ্যাকচুয়ালি এই সাইজটা হচ্ছে ওয়ালের সাইজ। তাহলে ওয়ালের সাইজ যদি এটা হয়, তাহলে ওয়ালের ক্ষেত্রফল কত হবে? এক্ষেত্রে আমি যদি দেখি, পুরাটা হচ্ছে 13 ফিট ছিল, 2 ফিট বাদ দিলে আর থাকে এই পাশে 11 ফিট।
এ পাশেও কিন্তু 11, এ পাশে 13, এদিক দিয়ে তো আগে থেকে 13 আছে। তার মানে এখন যদি আমি ওয়ালের ক্ষেত্রফল বের করতে চাই সেটা হবে 13 × 11। এটা হচ্ছে আমাদের ওয়ালের ক্ষেত্রফল। 13 আর 11 যদি আমি গুণ করি সেটা কত আসে? 13 আর 11 যদি আমি গুণ করি, 13 একে 13, শূন্য, আহ আবার 13 একে 13, শূন্য দিলে, সরি শূন্যটা একবার দিলাম, আহ 3, 3 আর একে 4 আর 1, তার মানে এখানে হচ্ছে 143। এটাই আসলে আমাদের এরিয়া, এরিয়া অফ দ্য ওয়াল। এরপরের প্রশ্নে যদি আমরা যাই, এখানে আমাদেরকে বলছে এখানে আমাদেরকে বলছে Mr. Power attends to on the average 12 TV service calls per day. Mr. Fizit বা Fixit attends to on the average 16 service calls per day. Mr. Power's average charge is 3/2 as much as that Mr. Fizit, who earns টাকা 7,200 per month. The monthly earnings of Mr. Power is in টাকা। আচ্ছা, এখানে আমাদের বলছে, মূল কথা হচ্ছে আমাদের বলছে যে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে যে মিস্টার পাওয়ার, একজন হচ্ছে মিস্টার পাওয়ার, আরেকজন হচ্ছে মিস্টার ফিজিট। মিস্টার পাওয়ার একজন, আরেকজন হচ্ছে মিস্টার ফিজিট। এই দুইজনের মধ্যে মিস্টার পাওয়ার হচ্ছে প্রত্যেক দিন 12টা টিভি সার্ভিসে যায়, অর্থাৎ টিভি সার্ভিসিং এর কাজ করে। প্রত্যেক দিন হচ্ছে 12টা করে সার্ভিস করে হচ্ছে মিস্টার পাওয়ার, আর মিস্টার ফিজিট হচ্ছে প্রত্যেকদিন 16টা করে করে। আবার আহ মিস্টার পাওয়ার হচ্ছে মিস্টার ফিজিটের 3/2 গুণ হচ্ছে যে আর্ন করে। 3/2 গুণ মানে কি? 3/2 গুণ মানে হচ্ছে 1.5, মানে হচ্ছে 1.5 গুণ ইনকাম করে। মিস্টার পাওয়ারের প্রত্যেকটাতে যে ইনকাম, প্রত্যেকটা টিভি সার্ভিস করার জন্য মিস্টার পাওয়ার ইনকাম করে মিস্টার ফিজিটের চাইতেও 3.2 গুণ বা 1.5 গুণ বেশি ইনকাম করে। এখন বলছে যে মান্থলি যদি মিস্টার ফিজিট 7,200 টাকা আর্ন করে, তাহলে মান্থলি মিস্টার পাওয়ার কত টাকা আর্ন করে? তাহলে এখান থেকে আমরা যেটা বের করব, মিস্টার ফিজিটের আসলে একদিনের ইনকাম কত। মিস্টার ফিজিটের একদিনের ইনকাম যদি আমরা পেয়ে যাই, বা সরি একদিন না, একটা সার্ভিসে ইনকাম কত আমরা সেটা যদি পেয়ে যাই, তাহলে তার 3/2 গুণ হচ্ছে মিস্টার পাওয়ারের একটা সার্ভিসে ইনকাম। তাহলে মিস্টার পাওয়ারের একটা সার্ভিস ইনকাম পেলে সে মান্থলি যতটা সার্ভিস করে তার সাথে গুণ দিয়ে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটা একটু দেখি। এখানে আমাদের হচ্ছে প্রথমে যদি মিস্টার ফিজিট টোটাল হচ্ছে যে 7,200 টাকা আর্ন করে এক মাসে, এক মাসে হচ্ছে সে এই টাকা হচ্ছে আর্ন করে। যদি সে এক মাসে এই টাকা আর্ন করে, এখন আমি এক মাসে সে কতটা সার্ভিস দেয় সেটা যদি পাই, তাহলে সেটা দ্বারা এই 7,200 ভাগ করলে একটা সার্ভিসে কত টাকা ইনকাম করে সেটা পেয়ে যাব। তাহলে এক মাসে সে কতটা সার্ভিস দিয়ে থাকে সেটা হচ্ছে, সে ডেইলি হচ্ছে 16টা সার্ভিস দেয়। ডেইলি যদি 16টা সার্ভিসে যায়, তাহলে এক মাসে কত, 3 × 48, মানে হচ্ছে 16কে 30 দ্বারা গুণ করলে 480 হবে। তাহলে এই 7,200 ডিভাইড বাই হচ্ছে 480, এটা আমি কাটাকাটি করলে আহ শূন্য শূন্য চলে যায়, 24 দিয়ে কাটা গেলে 24 দুগুণে 48, 3 24 72, আর শূন্য একটা থাকে, আবার এটা কাটলে 15। তার মানে হচ্ছে 15 এই টাকা, এই 15 টাকা হচ্ছে যে সে একটা সার্ভিসে আর্ন করে। এটা কে আর্ন করে? মিস্টার ফিজিট। তাহলে মিস্টার ফিজিট যদি একটা সার্ভিসে 15 টাকা আর্ন করে, তার 3/2 হচ্ছে, আর্ন করে কে? মিস্টার পাওয়ার। মিস্টার পাওয়ারের একটা সার্ভিস থেকে আর্ন হচ্ছে এটা। তাহলে মিস্টার সার্ভিস পাওয়ারের যদি একটা সার্ভিস থেকে এটা আর্ন হয়, তাহলে সে মাসে কতটা সার্ভিস দেয়? মাসে হচ্ছে ডেইলি 12টা হলে মাসে হচ্ছে 3 × 12 = 36, মানে 360। তাহলে তার মান্থলি ইনকাম কত হবে? মান্থলি একদিনে একটা সার্ভিস থেকে ইনকাম হচ্ছে এটা, এটার সাথে মাসে টোটাল 360টা সার্ভিসে যায়, তাহলে এটা হচ্ছে তার টোটাল মান্থলি ইনকাম। তাহলে এখান থেকে যদি আমি একটু কাটাকাটি করি, 18 দুগুণে 36, 180। তাহলে এবার উপরে সবগুলা গুণ করে দিলে 3 15 45, 45 ইন্টু 180, 180 ইন্টু 45, আহ 0, 58 গুণ করলে হচ্ছে 40, শূন্য হাতে আসছে হচ্ছে 4, 5 ইন্টু 1 মানে হচ্ছে 5, 549, শূন্য, আবার 4 শূন্য শূন্য, 4 32, হাতে আছে 3, 4 4, 4 3 7,
0,0,9,2 11 1 হাতে আছে 1 7 রেখে 8, তার মানে এখানে টোটাল আসলো 8,100। এটাই হচ্ছে যে মিস্টার পাওয়ারের মান্থলি ইনকাম উইথ অপশন সি। কোশ্চেন নাম্বার 11 এ যদি আমরা আসি, এখানে আমাদের বলছে সাপোজ x is greater than y and xy is less than 0, which of the following must be negative? কোনটা তাহলে অবশ্যই নেগেটিভ হবে? এখানে হচ্ছে আমি প্রথমে এটার দিকে তাকাবো, xy is less than 0, xy দুইটা সংখ্যার গুণফল যদি less than 0 হয়, তার মানে এদের একটা হবে পজিটিভ একটা হবে নেগেটিভ। কারণ কি less than 0 মানে কি নেগেটিভ, তাদের গুণফল less than 0 মানে নেগেটিভ। এখন নেগেটিভ দুইটা ক্ষেত্রে এরাইজ করে, এক হচ্ছে প্লাস আর প্লাস যদি আমি সরি একটা হচ্ছে প্লাস আর মাইনাস যদি আমি গুণ করি, আরেকটা হচ্ছে আমি মাইনাস আর প্লাস যদি গুণ করি। অর্থাৎ প্লাস আর মাইনাস যদি গুণ করি তবেই হচ্ছে যে আমার নেগেটিভ আসবে, আদারওয়াইজ প্লাস আসবে। কারণ প্লাস যদি আমি মাইনাস আর মাইনাস গুণ করি সেক্ষেত্রেও প্লাস আসবে, আবার যদি আমি প্লাস আর প্লাস গুণ করি সেক্ষেত্রে হচ্ছে আমার প্লাস আসবে। তাহলে এই কাহিনী ঘটা যাবে না। আমাদের বোঝা যাচ্ছে যে এক্স আর ওয়াই এর মাঝে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। এখন এখানে আরেকটা ক্লু দেয়া আছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তার মানে এক্স যেহেতু বড় অবশ্যই এক্স পজিটিভ হবে, ওয়াই হবে নেগেটিভ। ঠিক আছে, তার মানে ওয়াই অবশ্যই নেগেটিভ হবে। কোশ্চেন নাম্বার 12 এ আমাদের কি বলছে একটু দেখি। এখানে আমাদের বলছে দ্য এলিভেটর ইন এ 11 স্টোরড অফিস বিল্ডিং ট্রাভেলস এট দ্য রেট অফ 1 floor per 1/4 minute, which allows time for picking up and letting down passengers. At the main floor and at the top floor, the operator stops for 1 minute. How many complete trip will the operator makes during 7 hours period? অর্থাৎ এখানে বলছে একটা এলিভেটর বা একটা এলিভেটর অর্থাৎ লিফট আর কি, যে 11 স্টোর বিল্ডিং মানে হচ্ছে 11 তলা একটা বিল্ডিং এ সে হচ্ছে উঠানামা করে, প্রত্যেক ফ্লোর উঠতে বা নামতে তার সময় লাগে হচ্ছে 1/4 মিনিট। হুইচ অ্যালোজ অর্থাৎ সে যাত্রী কি বলে যে প্যাসেঞ্জার উঠানামা সহ সে আসলে এভারেজে এই সময় লাগে তার, প্রত্যেক ফ্লোর উঠানামা করতে এভারেজ এই টাইম লাগে। অ্যাট দ্য মেইন ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর অর্থাৎ একদম নিচের ফ্লোর এবং একদম উপরের ফ্লোরে সে হচ্ছে 1 মিনিট সময় অতিবাহিত করে। এই সময়ের বাইরেও, এটা হচ্ছে উঠানামার সময়, আবার একদম উপরে যেয়ে সে 1 মিনিট ওয়েট করে, আবার একদম নিচে এসে 1 মিনিট সময় অতিবাহিত করে। তাহলে 7 ঘন্টা সময়ের মধ্যে সে টোটাল কতটা ট্রিপ দিবে? কমপ্লিট ট্রিপ মানে হচ্ছে একবার উঠা প্লাস নামা, একবার নিচ থেকে একবার উঠবে আবার নামবে, তাহলে একটা কমপ্লিট ট্রিপ। এই রকম কতটা ট্রিপ সে দিতে পারবে? তাহলে আমার প্রথমে হচ্ছে প্রত্যেক ফ্লোরে উঠতে যেহেতু তার বা নামতে যেহেতু 1/4 মিনিট লাগে, তাহলে সে আসলে এক ট্রিপে টোটাল কতটা ফ্লোর উঠানামা করে সেটা হচ্ছে আমি বের করব। এখন 11 স্টোর বিল্ডিং মানে কি? 11 স্টোর বিল্ডিং মানে হচ্ছে, ধরেন এটা হচ্ছে একটা বিল্ডিং, আমি এটা হচ্ছে এক দোতলা, এটা তিনটা, এটাতেও আমরা গ্রাউন্ড ফ্লোর ধরি, এটা হচ্ছে কি বলে যে এটা হচ্ছে দোতলায় তিনতলায়। এখন এখানে দেখেন একদম নিচ থেকে যখন সে দোতলায় যায় তখন আসলে একটা ফ্লোর অতিক্রম করে, একটা ফ্লোর অতিক্রম করা মানে সে 2 তলায় চলে গেছে, 2টা ফ্লোর অতিক্রম করা মানে সে 3 তলায় চলে গেছে। এভাবে সে যখন 11টা ফ্লোর কি বলে যে 11 তলায় যাবে সে আসলে 10টা ফ্লোর অতিক্রম করবে। আবার 11 তলা থেকে যখন নিচে নামবে সে আরো 10টা ফ্লোর অতিক্রম করবে। তাহলে টোটাল হচ্ছে একটা ট্রিপে সে 20টা ফ্লোর অতিক্রম করে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেয়ে যাচ্ছি যে সে যেহেতু একটা ট্রিপে টোটাল 20টা ফ্লোর অতিক্রম করে, তাহলে 20টা ফ্লোর অতিক্রম করতে তার সময় লাগে হচ্ছে প্রত্যেকটাই 1/4 মিনিট, মানে হচ্ছে কাটাকাটি করলে 5, মানে 5 মিনিট তার সময় লাগে একবার উঠানামা করতে। এর মাঝে এই 5 মিনিটের সাথে আমি আরো 2 মিনিট অ্যাড করব, কেন? কারণ ওই যে নিচে 1 মিনিট আর উপরে 1 মিনিট সে অতিবাহিত করে, তাহলে 7 মিনিট। এই 7 মিনিট সময় তার হচ্ছে লাগে কি জন্য? একটা ট্রিপ কমপ্লিট করতে। তাহলে 7 ঘন্টায় সে কতটা ট্রিপ কমপ্লিট করে? তাহলে 7 ঘন্টায় অ্যাকচুয়ালি কত মিনিট সেটা যদি আমরা পেয়ে যাই, 7 ঘন্টায় হচ্ছে আমাদের 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট, 7 ঘন্টায় হবে 7 ইন্টু 60, 6 মানে হচ্ছে 42, 420 মিনিট। তাহলে 420 মিনিটকে যদি আমি 7 মিনিট দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে আসলে কতটা ট্রিপ সেটা আমি পেয়ে যাবো। কারণ একটাতে হচ্ছে 7 মিনিট লাগে, তাহলে 420টায় কত কি বলে যে 7 মিনিটে একটা ট্রিপ কমপ্লিট করে, তাহলে 420টায় কতটা ট্রিপ, 420 মিনিটে কত ট্রিপ কমপ্লিট করবে এটা ইজিলি পেয়ে যাবো আমরা। তাহলে 7 দ্বারা যদি এটাই ভাগ করি আমি, 6 7 42 শূন্য ইকুয়াল হচ্ছে 60।
এটা হচ্ছে ডিরেক্ট, যদি বুঝেছেন ভালো, না হলে ঐকিক নিয়মে চলে যাবেন। যে ঐকিক নিয়মে আমাদের কি বলে যে আমি লিখতে পারবো যে সে 7 মিনিটে কমপ্লিট করে একটা ট্রিপ, তাহলে 1 মিনিটে কমপ্লিট করে কি 1/7, তাহলে 420 মিনিটে সে কমপ্লিট করে 1 × 420, মানে শুধু 420 ÷ 7 মানে হচ্ছে 60। ওই জিনিসটা যদি ডিরেক্টলি বোঝা যান ডিরেক্টলি লিখে দিবেন, অথবা ঐকিক নিয়মে দ্বারস্থ হবেন। তাহলে আশা করি বোঝা গেছে যে আমাদের 7 ঘন্টায় সে 60টা ট্রিপ কমপ্লিট করবে। এখানে আমাদেরকে বলছে কোশ্চেন নাম্বার 30-তে, কোশ্চেন নাম্বার 13-এ আমাদেরকে বলছে মিস্টার এক্সপার্ট ক্যান ডু এ জব in 8 days and his son can do it 12 days. How many days it will take them to complete the job if they worked together? অর্থাৎ এখানে বলছে মিস্টার এক্সপার্ট একজন ব্যক্তি যে কিনা একটা কাজ করতে পারে 8 দিনে, তার ছেলে হচ্ছে একই কাজ করতে সময় লাগে হচ্ছে 12 দিন। তারা দুইজন যদি একসাথে কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? একদম বেসিক একটা কোশ্চেন, সিম্পল একটা কোশ্চেন। এখানে আমরা কি করব? এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তারা আসলে ইন্ডিভিজুয়ালি একদিনে কতটুকু করে, দেন তারা এই দুইটাকে যোগ করলে আমি পাবো যে তারা একসাথে একদিনে কতটুকু করে। তাহলে একসাথে একদিনে যদি এতটুকু করে, বা একদিনে যদি এত অংশ করে, তাহলে সম্পূর্ণতা করতে তার কত সময় লাগবে সেটা ইজিলি পেয়ে যাব। তাহলে প্রথম মিস্টার এক্সপার্ট হচ্ছে একদিনে করে 1/8 অংশ। 1/8 কেন? যদি 8 দিনে পুরাটা করে তাহলে একদিনে 8 ভাগের 1 ভাগ করবে। একইভাবে তার ছেলে হচ্ছে 1/12 অংশ হচ্ছে একদিনে করে। তাহলে তারা দুইজন, এটা যোগ করলে আমি পেয়ে যাব তারা দুইজন একদিনে একসাথে কতটুকু করে। এই 8 আর 12 যদি আমি লসাগু নিই তাহলে পাবো 4 দুগুণে 8, 3 4 12, 3 দুগুণে 6, 4 6 24। 24 হচ্ছে আমার লসাগু। 24 লসাগু যদি হয় 3 প্লাস 3 প্লাস হবে 2 ইকুয়াল হচ্ছে 5/24। এই যে 5/24, এটা হচ্ছে এই অংশটা তারা একদিনে করে। তাহলে 5/24 অংশ করে একদিনে, 5/24 অংশ করে একদিনে, তাহলে সম্পূর্ণ মানে হচ্ছে 1 অংশ করে কত দিনে? 1/5/24 মানে হচ্ছে জাস্ট এটা উল্টে যাবে 24/5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এই টাইপের প্রবলেম গুলাতে যদি আমরা একদিনে কতটুকু করে বা 1 ঘন্টায় কতটুকু করে সেটা পেয়ে যাই, তাহলে সম্পূর্ণটা করতে এটাকে জাস্ট উল্টাই দিলেই হবে, যেটা আলটিমেটলি দেখতেছি আমরা। এটাকে জাস্ট উল্টাই দিলে হচ্ছে আমরা অ্যান্সার পেয়ে যাবো। এই জিনিসটা হচ্ছে এটা একেবারে ওয়ার্ক এন্ড টাইম রিলেটেড সবগুলো ম্যাথের একেবারে বেসিক জিনিস, সেম। এবং হচ্ছে পাইপস এন্ড সিস্টেমস নিয়ে হচ্ছে আমার এই চ্যানেলে হচ্ছে একটা ম্যাথ করা আছে, একেবারে বেসিক থেকে হচ্ছে ওইটা করা। ওইটার বেসিক যদি আপনি বুঝে যান তাহলে এই জিনিসগুলো বেসিক আপনি বুঝবেন। এটা কারো যদি বুঝতে অসুবিধা হয় আমি ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিংক দিয়ে দিব পাইপস এন্ড সিস্টেমস এর। ওইটা আপনি বুঝলে এই টাইপের সব ম্যাথ, পাইপস এন্ড সিস্টেমস রিলেটেড সব ম্যাথ তো বুঝবেনই, ওয়ার্ক এন্ড টাইম রিলেটেডও সব ম্যাথ আপনি ইজিলি বুঝে যাবেন। এটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, কারো প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিবেন। আর যদি বুঝে যান তাহলে না, আর দরকার নাই। এই তো, এই ছিল হচ্ছে আমাদের এই প্রশ্নপত্রে টোটাল 13টা কোশ্চেন, যেটা প্রথম পার্টে আমরা 7টা সলভ করছি, আজকের পার্টে আমরা বাকি 6টা সলভ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।